ফারহানা জামান টিউলিপ, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দুর্নীতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কুক্ষিগত করা সহ বেশ কিছু অভিযোগ এনে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। এদিকে মঙ্গলবার এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জেনারেল আজিজ বলেছেন সরকারকে বিব্রত করতেই এমন নিষেধাজ্ঞা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আমি আমেরিকা তারা যেতে দিবেন, আমি যাব না, এই তো। আর কি আন্তর্জাতিক বিষয়ে আপনার সুনাম যতটুকু আছে আমি ওইটার ভিতরেই থাকি। এত বড় করে হলে চিন্তা করতে চাই কেন? দুনিয়াটা অনেক বড়। নিজ এবং পরিবারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ। সেই সাথে নিষেধাজ্ঞার কারণ এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না? তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এই বিবৃতিতে সাধারণ মানুষের আস্থাভঙ্গ, ফৌজদারি অপরাধে অভিযুক্ত দুই ভাইকে পালাতে ও শাস্তি এড়াতে সহযোগিতা করা, সামরিক খাতে দুর্নীতি এবং সরকারি নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাজধানীতে নিজ বাসভবনে তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। আমার কোনো ভাইয়ের নামে বিজিবির কোনো বা এখনো বিজিবির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম না। আর সেনাবাহিনীর যে কোনো হার্ডওয়্যারের এই সমস্ত কন্ট্রাক্ট করতে হলে ডিজিডিবির মাধ্যমে যেতে হয়। তো তাদের কোনো লাইসেন্স আছে? আপনারা খোঁজখবর নিয়ে দেখেন। আমি তো এখন ইউনিফর্মে নাই, খোঁজ দেন তাদের আমার কোনো ভাইয়ের নামে কোনো লাইসেন্স আছে কি না। আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান দেখেছেন। মিলিটারি হার্ডওয়্যারের বিষয় এটাও ছিল ওইখানে, এবং ওই যে আমার ভাইদেরকে হেল্প করেছি ওইটাও ছিল ওইখানে। আরেকটু হলো বিশদ, আরও অনেক অভিযোগ ছিল, বাট এই দুইটা অভিযোগ কিন্তু ওইখানে ছিল। তো আমি বলতে চাচ্ছি যে এটার সূত্রটা হলো ওইখান থেকে। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিবৃতিতে জানায়, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট 7031C ধারা তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োগের ফলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য যে ভিসা নীতি দিয়েছে তার অধীনে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কী অভিযোগে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তাকে। তামজিদ সুমনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে 20 মে প্রকাশিত প্রেস স্টেটমেন্টের মাধ্যমে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, বাংলাদেশের জন্য যে ভিসা নীতি রয়েছে তার অধীনে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। পাবলিক করার আগে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তার যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি, অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করতে চাই এবং করব। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণ আনুষ্ঠানিকভাবে এখনও বাংলাদেশকে জানায়নি যুক্তরাষ্ট্র। না, এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নেই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনও দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনও সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। এ বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে মন্ত্রীরা বলেন, সেনাবাহিনীর বিষয় হওয়ায় এখনই তারা কোনো মন্তব্য করতে চান না।
তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় মঙ্গলবার ভোট গ্রহণ শেষে এখনও অনেক কেন্দ্রে চলছে গণনা। বেশ কয়েকটি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। টানা তৃতীয়বারের মতো কক্সবাজারের পেকুয়ায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত শাফায়েত আজিজ রাজু। চকরিয়ায় নির্বাচিত হয়েছেন ফজলুল করিম সাইদি। ফরিদপুরের নগরকান্দায় কাজী শাহজামান বাবুল। সিরাজগঞ্জের তাড়াশে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান। ঝালকাঠি সদরে আরিফুর রহমান এবং নলসিটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন খান সেলিম। রাজশাহীর দুর্গাপুরে বিজয়ী হয়েছেন শরীফুজ্জামান শরীফ। এছাড়া বেসরকারি ফলাফলে বান্দরবানের লামায় মোস্তফা জামাল, চাঁদপুর সদরে হুমায়ুন কবির সুমন, হাজীগঞ্জে মোহাম্মদ হেলালুদ্দিন, শাহরাস্তিতে মকবুল হোসেন, দিনাজপুরের বিরলে একে মোস্তাফিজুর রহমান বাবু, কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুল মান্নান খান, দৌলতপুরে বুলবুল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাইদুর রহমান, আখাউড়ায় মনির হোসেন, পিরোজপুরের নেসারাবাদে আব্দুল হক এবং কাউখালীতে আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বড় একটি রাজনৈতিক দল ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কমেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার নির্বাচন শেষে ব্রিফিংয়ে তিনি দাবি করেন, নির্বাচন ব্যবস্থায় কোনো সমস্যা নেই, রাজনৈতিক সংকটেই ভোটার কমছে। ৩০% বেশি ভোট পড়তে পারে জানিয়ে সিইসি বলেন, এটি সন্তোষজনক নয়। মেজবাহ হাসানের রিপোর্ট। একটি যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। গেল ৮ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়ার হার কমের জন্য বৈরী আবহাওয়া কৃষকদের ধান কাটাকে কারণ হিসেবে উল্লেখ করলেও প্রধান নির্বাচন কমিশনার দ্বিতীয় দফায় ভোটের হার কম হওয়ার জন্য দুষলেন বড় রাজনৈতিক দলের ভোটে না আসাকে। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি ভোট পড়ার সঠিক হার তুলে ধরতে হিমশিম খান। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এতে 30+ হতে পারে এখন পর্যন্ত। রাজনৈতিক সংকট নিরসন ছাড়া ভোটার সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়া সম্ভব নয় মন্তব্য সিইসির। আগামীতে রাজনীতিতে যে সংকটটা রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে, ভোটাররা উৎসাহিত হবে, ভোট আরও উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন। এই সংকট নিরসনের সব মহলের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের সাপোর্ট আপনাদের প্রতি থাকবে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা সফরে আসা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেনেটর পেনি ওং এর সাথে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, এদেশে উৎপাদন বাড়াতে হবে, কারণ জমি কমছে আর মানুষ বাড়ছে। অস্ট্রেলিয়া এ ব্যাপারে সাহায্য করতে পারে, কারণ অস্ট্রেলিয়া কৃষি প্রযুক্তিতে অনেক উন্নত। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনে সফল হয়েছে, কারণ গত 15 বছরে কৃষি উৎপাদন বহু গুণ বেড়েছে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে উৎপাদনে আরও বাড়াতে সাহায্য করতে পারে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে তাদের দেশে আরও বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর অনুরোধ জানান। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও গভীর করার উপরও জোর দেন। কোরবানির ঈদের আগে নতুন করে ভোজ্য তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার দুপুরে সচিবালয় প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ডলারের দাম বেড়ে গেলেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। ভোজ্য তেল পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পাইকারি ব্যবসায়ীরা পুরনো দামেই ভোজ্য তেল বিক্রি করবেন, ফলে খুচরা বাজারেও চলমান দামেই তেল পাওয়া যাবে। ঈদে যাতে সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে, সেজন্য প্রধানমন্ত্রী বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া আলু ও পেঁয়াজের দামের বিষয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সাথেও কথা হবে বলে জানান তিনি। বিক্রি হবে এই জিনিসগুলা আইন দ্বারা কৃষি বিপণন
ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। ভোজ্য তেলের আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। আমাদের কোনো পণ্যের ঘাটতি নাই, কোনো দিক থেকে আমাদের কোনো জিনিসের ঘাটতি ইনশাল্লাহ আগামী ঈদ পর্যন্ত থাকবে না। মত প্রকাশের স্বাধীনতা সূচকে 12 স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 128তম। আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19-এর বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতার শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংস্থাটির দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে দেশের সংকটজনক পরিস্থিতি যথার্থভাবে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মত প্রকাশের স্বাধীনতা কোন দেশে কোন পর্যায়ে আছে তা নিয়ে বছর বছর প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19। বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক এবছর এই প্রতিবেদন মঙ্গলবার বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রথমবারের মতো তা প্রকাশ করল আর্টিকেল 19। তাদের হিসেবে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 128তম। আর মানহানি মামলা দিয়ে হয়রানির সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নেতিবাচক। 95 স্কোর নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক এবং 0 স্কোর নিয়ে সবার নিচে উত্তর কোরিয়া। এখন হচ্ছে যে সমালোচনা শৈবার মতো সংস্কৃতি সিদ্ধি থাকতে আর হচ্ছে সুপ্ত মেসেঞ্জারি করতে থাকে বলে বা বার্তাবাহকে ঘায়ল করে এই সংস্কৃতির সংমিশ্রণে ফেলে আমাদের এই যে সংকটজনক পরিস্থিতি বাংলাদেশের মত প্রকাশের চিত্র সেটি কিন্তু যথার্থভাবে প্রতিফলিত হয়ে যায়। দেশে সবার জন্য আইন সমান নয় ও মত প্রকাশের ক্ষেত্রে এক ধরনের ভয়ের সংস্কৃতি আছে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা। সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন এবং তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয়, কিন্তু বিপদ একই রকম, ভয় একই রকম। ভয়ের সংস্কৃতিটা রয়ে গেছে। এখন এই ভয়ের সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে এই ক্রম অবনতি ঘটতে থাকবে। সরকারের মনস্তত্ত্বটাই হচ্ছে নিয়ন্ত্রণ করে ফেলা, এবং এই নিয়ন্ত্রণটা সরকার কেন করতে চায়? সরকার কি সত্যিকারই নিজেকে গণতান্ত্রিক দাবি করে? যদি সত্যিই গণতান্ত্রিক দাবি করে তাহলে বিরোধী মত কোন পর্যন্ত যাবে এটা তো সরকার আসলে বলে দিতে পারে না। দক্ষিণ এশিয়ায় ভারত ও আফগানিস্তানের সাথে বাংলাদেশও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সংকটজনক অবস্থানে আছে। ভুটান ও পাকিস্তান আছে অতি বাধাগ্রস্ত, আর নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা আছে বাধাগ্রস্ত শ্রেণীর তালিকায়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশে চতুর্থবারের মতো পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রাণায়াম বা দম চর্চা, প্রত্যয়ন, অনুভূতি আর ধ্যানে লীন হওয়ার পাশাপাশি মেডিটেশন চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। ঘণ্টাব্যাপী এই আয়োজনে অংশ নেন ধ্যানপ্রেমী নানা পেশার নানা বয়সী মানুষ। এ সময় আলোচকরা বলেন, ঘরে ঘরে মেডিটেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষের রূপান্তর সম্ভব। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর। কোনো চুরি ডাকাতি নেই, ছিনতাই নেই। সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাতারে বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে দেশটির থাকা বাংলাদেশ দূতাবাস। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্টস ইন্টারন্যাশনালের সহযোগিতায় মেলা 23 থেকে 25 মে পর্যন্ত ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে। দূতাবাসের মিশন উপপ্রধান অলিউর রহমান এবং রিলায়েন্ট ইভেন্টসের সিইও এম এ মোরাদ হোসেন জানান, মেলায় বিভিন্ন খাতের 30টি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করবে। তুলে ধরা হবে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা। আমিরাতে পেশাজীবী সাংবাদিকদের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব UAE-র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ সভাপতি ও 21 টেলিভিশনের প্রতিনিধি মোর্শেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ সমিতি UAE-র সভাপতি মোয়াজ্জম হোসেন, বাংলাদেশ সমিতি শারজাহ সভাপতি মোহাম্মদ আবুল বাশার, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহসভাপতি ইয়াকুব সৈনিক ও বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল। নির্বাচনী পরিদর্শক ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন।
বাংলাদেশ প্রেস ক্লাব সবসময় প্রবাসীদের স্বার্থে কাজ করে গিয়েছে এবং এখানে বাংলাদেশ প্রেস ক্লাবে আমরা সবাই নিবন্ধিত মিডিয়ায় কাজ করি, প্রিন্ট, ইলেকট্রনিক্স বা অনলাইন পোর্টালগুলোতে। আমরা চেষ্টা করব প্রবাসীদের স্বার্থে সবসময় কাজ করে যাওয়ার জন্য। বাংলাদেশিদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা তুলে ধরাই বাংলাদেশ প্রেস ক্লাব এর একমাত্র টার্গেট। গঠনতন্ত্রের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপে আমরা সবসময় তাদের পাশে থাকবো। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।